অসংখ্য ধন্যবাদ নীল। বরাবরের মতো খুব প্রাণবন্তভাবে আজকের অনুষ্ঠানটিও উপস্থাপনা করার জন্য। তো আমরা কিনোট প্রেজেন্টেশন দেখেছি, সভাপতি বিশেষ অতিথি বৃন্দের বক্তব্য শুনেছি। তো আমি ভাবলাম আমি কি করতে পারি, ভাবলাম যে একটা ছোট্ট জরিপ চালাতে পারি। এখানে আপনারা যারা আছেন কতজনের কাছে এই যে পার্সোনাল কম্পিউটার, মোবাইল ফোন আপনাদের কাছে আছে? একটু আমাকে হাত তুলে দেখাতে পারবেন কার কার মোবাইল ফোন আছে? ও, সবারই আছে। আচ্ছা, ভেরি গুড। আপনাদের কাছে নাই? ও, আচ্ছা আছে, আচ্ছা। এই তো দুইটা আছে। ও, দেখলাম যে আমাদের আইসিটি সচিব মহোদয় শামসুল আরেফিন সাহেবের কাছে দুটো আছে। হয়তো তিনটা হাত থাকলে তিনটাই দেখাতো। তো আজকে মঞ্চে খুব ভাল লাগছে। প্রথমবারের মতো আমাদের বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস আমরা উদযাপন করছি, যেখানে একই মঞ্চে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের দুজন সচিব একই মঞ্চে উপস্থিত হয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি মূল উদ্যোক্তা ডাক টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোর্শেদ জামানকে। তার সুযোগ্য নেতৃত্বে আজকের এই আয়োজন অত্যন্ত সফল এবং প্রাণবন্তভাবে আয়োজন করা সম্ভব হয়েছে। এবং মঞ্চে যে পোস্ট টেলিকম এবং আইটি একসাথে কেন প্রয়োজন, এটা উপলব্ধি করিয়েছিলেন আমার মধ্যে আমাদের ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট, বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র, মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য সফল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, আমাদের তারুণ্যের গর্ব সজীব ওয়াজেদ জয় ভাই। উনি আজ থেকে 10 বছর আগে, যখন আপনাদের খেয়াল আছে 2014 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, তখন শপথ গ্রহণের পর তখন ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কে একত্রিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো মাননীয় উপদেষ্টা মহোদয় বললেন যে যদি ডাক টেলিযোগাযোগ হয় নদী, তাহলে তথ্য প্রযুক্তি হচ্ছে নৌকা। যদি পোস্ট টেলিকম ডিভিশন হয় রোড, তাহলে আইসিটি ডিভিশন হচ্ছে ভেহিকল। তো আজকে আমরা নদী এবং নৌকা, রোড এবং ভেহিকলকে একই মঞ্চে এনেছি, যাতে আমরা দ্রুত আরো অনেক বহু দূর আমরা যেতে পারি। এখানে আজকের কিনোট প্রেজেন্টার, প্রকৌশলী, ডেটা সায়েন্টিস্ট এবং আমাদের এনহান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি প্রজেক্টের পলিসি অ্যাডভাইজার আব্দুল বারী বলেছেন, আসলে আমাদের প্রত্যেকটি প্রযুক্তি এবং বিজ্ঞান, নতুন উদ্ভাবন এবং আবিষ্কারের মূলে থাকতে হবে একটা টেকসই মনোভাব, যাতে করে যে কোনো উদ্ভাবন, যে কোনো আবিষ্কার, যে কোনো প্রযুক্তি এবং যে কোনো প্রোডাক্ট যাতে সেটা টেকসই হয়, পরিবেশ বান্ধব হয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের এবারের যে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস 2024, আপনারা দেখেছেন এবারের প্রতিপাদ্যই হচ্ছে ডিজিটাল উদ্ভাবন, টেকসই উন্নয়ন। আমাদের ডিজিটাল টেকনোলজির ওপরে বেস করে আমরা যে প্রোগ্রেস এবং আমাদের যেই উন্নয়নটা আমরা চাচ্ছি, সেটা যেন হয় টেকসই, অর্থাৎ সাস্টেইনেবল। এবারের এই প্রতিপাদ্যকে মাথায় রেখেই আমাদের আয়োজনের প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা করেছি এই যে পরিবেশ বান্ধব ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করার। আমাদের এখানে আপনারা যতগুলো প্রিন্টেড আইটেম দেখছেন, এগুলো প্রত্যেকটাই কিন্তু রিসাইক্লেবল।
এগুলো কিন্তু প্লাস্টিকের কোনো কোনো পেপার না, এগুলো সবগুলোই পরিবেশ বান্ধব ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। টেবিলেও দেখছেন যে এবারে কিন্তু আমরা প্লাস্টিক বোতল রাখিনি, আমরা রেখেছি কাচের বোতল। আমরা প্রত্যেকটাকে চেষ্টা করেছি যে কিভাবে আমরা আমাদের এই আয়োজনকে আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, সাস্টেইনেবল, ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ করতে পারি। পাশাপাশি এটাও আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে আধুনিক এবং ভবিষ্যৎমুখী প্রযুক্তিগুলো যেভাবে আমাদের জীবনটাকে সহজ করছে, একইভাবে আমাদের ব্যক্তি, পরিবার, জাতীয় এবং আন্তর্জাতিক জীবনকে অনেক ঝুঁকির মধ্যে ফেলছে। শুরুতেই আপনাদেরকে স্বাগতম জানিয়েছিল আমার ডিজিটাল টুইন, যেটা মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে আমাদের দেশেরই একজন প্রযুক্তি উদ্ভাবক ছোট্ট একটা 5 জনের টিম নিয়ে আমার যত অ্যাভেলেবল অনলাইনে আমার যে ভয়েস আছে, ইংলিশ যে স্পিচগুলো আছে, সেগুলোকে মেশিন লার্নিং টুল ব্যবহার করে, এআই টেকনোলজি ব্যবহার করে এই ছোট্ট স্পিচটা কিন্তু তৈরি করেছে এই আন্তর্জাতিক বিশ্ব আমাদের টেলিযোগাযোগ এবং তথ্য সংঘ দিবস উপলক্ষে। এবং আমাদের যে ভিডিও, আমার যে ভিডিওটা দেখলেন, অর্থাৎ এই ভিডিও এবং অডিও কোনোটাই কিন্তু আসল নয়, পুরোটাই নকল। এটা আমাদেরকে একদিকে যেরকম সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিচ্ছে, অপরদিকে কিন্তু এই ধরনের ডিপ টেক ধীরে ধীরে ডিপ ফেকের অবতারণা করছে, তখন আসলে আসল আর নকল চেনাটাই দুষ্কর হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু আমরা মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয়ের নির্দেশনায়, মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা এআই ল তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছি, যাতে এআই এর যে পটেনশিয়াল, এটা যাতে আমাদের ইয়াং ইনোভেটর, এন্টারপ্রেনার তারা যাতে পজিটিভ ইউটিলাইজ করতে পারে, তবে এটার যে ঝুঁকি, এটার যে থ্রেট, সেটাকে যাতে মাথায় রেখে আমরা কিছু দিক নির্দেশনা দিতে পারি। যে যখনই কোনো এআই পাওয়ার্ড বা এআই জেনারেটেড কোনো কন্টেন্ট, কোনো ভিডিও, অডিও কেউ কোনো জায়গায় সোশ্যাল মিডিয়ায় কোথাও শেয়ার করবে, তখন একটা লেভেল দিতে হবে যে এটা এআই জেনারেটেড। যদি সে না দেয়, তাহলে সেটাকে অপরাধ বলে গণ্য করা উচিত কিনা আপনারা বলেন? তবে জীবনটা সহজও হবে। আমি ভাবছিলাম, আমাদের বাংলাদেশের স্টার্টআপদেরকে আমি চ্যালেঞ্জও দিয়েছি যে আমার একটা ডিজিটাল টুইন তৈরি করতে হবে, আমার যত ধরনের অডিও এবং ভিডিও, স্পিচ এবং যতগুলো প্রেজেন্টেশন আছে, সেটা দিয়ে যদি আমার একটা ক্লাউড তৈরি করে, তাহলে হয়তো এরকম অনুষ্ঠান কিংবা কালকে নতুন কোনো অনুষ্ঠানে, হয়তো অন্য কোনো বৈঠকে, কোনো ভার্চুয়াল মিটিংয়ে আমি রিয়েল পলক একসাথে হয়তো এক জায়গায় উপস্থিত হতে পারবো, কিন্তু আমার ডিজিটাল টুইনস হয়তো 5টা বৈঠকে একই সাথে 5টা টপিকে ভার্চুয়ালি অ্যাটেন্ড করতে পারবে। সেই দিন হয়তো খুব বেশি দূরে নয়। এবং আজকে আমি খুবই আনন্দিত যে আজকে আমাদের বিশেষ ক্রয়পত্র যখন আমি দেখছিলাম, যেখানে আমাদের অর্জন এবং ভবিষ্যৎ সম্ভাবনা আমরা তুলে ধরেছি, সেখানে দেখছিলাম যে ইত্তেফাকের শেষ পাতায় ফোর্বস ম্যাগাজিনের যে 30 বছরের নিচে 300 জনের নাম প্রকাশ হয়েছে, সেখানে কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু 10 জন তরুণ উদ্ভাবক এবং উদ্যোক্তার নাম এসছে, যারা প্রযুক্তি, শিল্পে, সাহিত্যে, চলচ্চিত্রে তারা অসামান্য অবদান রাখার জন্য ফোর্বস তাদেরকে ফিউচার লিডার হিসেবে আজকে সম্মানিত করেছে। আমাদের কিন্তু মেধার কোনো ঘাটতি নেই, কিন্তু দরকার একটু সুযোগ তৈরি করে দেওয়া। সেই সুযোগ তৈরি করে দিতে চেয়েছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি 1971 সালে আমাদেরকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছিলেন।
যিনি সদ্য স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে একটি বিজ্ঞান মনস্ক প্রজন্মের নেতৃত্বে এটি সোনার বাংলায় রূপান্তরিত করতে চেয়েছিলেন এবং উনার দূরদর্শিতা দিয়ে উনি বুঝতে পেরেছিলেন যে আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তিকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে আমাদের সোনার বাংলা গড়তে হলে। প্রতিটি মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করে সোনার মানুষে পরিণত করতে পারলেই আমরা সোনার বাংলা গড়ে তুলতে পারব। আর সেই কারণেই কিন্তু বঙ্গবন্ধু শিক্ষা কমিশনের দায়িত্ব দিয়েছিলেন একজন বিজ্ঞানীকে, ডক্টর কুদরতি খুদাকে, শিক্ষা নীতি তৈরি করার জন্য। সেই কারণেই বঙ্গবন্ধু 1973 সালে 5 সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সদস্য পদ গ্রহণ করেছিলেন এবং 74 সালের 25 সেপ্টেম্বর আপনারা অডিও ভিজুয়ালে দেখলেন যে আজ থেকে 51 বছর আগে বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন এই বিশ্বের উন্নয়ন এবং অগ্রযাত্রা সম্ভব প্রযুক্তি এবং বিজ্ঞানের শক্তিকে কাজে লাগিয়ে, তবে সেই বিজ্ঞান এবং প্রযুক্তির উদ্ভাবনের শরিকানা ন্যায্য হিস্সা যাতে পৃথিবীর সকলেই পায় এবং সেই ন্যায্য শরিকানা হিস্সা প্রদানের মাধ্যমেই বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি মানবিক বিশ্ব গড়ে তুলতে। সেই আহ্বানই উনি জাতিসংঘে প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্যে বলেছিলেন। বঙ্গবন্ধু তার দূরদর্শিতা দিয়ে বুঝেছিলেন সেই সময়ে নবপ্রযুক্তি স্যাটেলাইট প্রযুক্তিতে বাংলাদেশকে যুক্ত করতে হবে। তাই তিনি 75-এর 14 জুন উনি বেতবুনিয়াতে রাঙ্গামাটি জেলায় প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করেছিলেন। কতটা দূরদর্শী একজন নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার স্বপ্ন ছিল যে আমাদের নিজস্ব একটা স্যাটেলাইট থাকবে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সে 71-এর পরাজিত ঘাতকরা তার পরিবারের অধিকাংশ সদস্য সহ নির্মমভাবে হত্যা করে আমাদের সেই বিজ্ঞান মনস্ক প্রযুক্তিতে উন্নত সোনার বাংলা গড়ার স্বপ্নটাকেও সেই দিন হত্যা করতে চেয়েছিল। বঙ্গবন্ধুর দুই কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আধুনিক বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শ্রদ্ধেয় শেখ রেহানা সেই দিন দেশের বাইরে থাকার কারণে তারা প্রাণে বেঁচে গিয়েছিলেন। কিন্তু তারপরেও 6 বছর বাংলাদেশে তাদেরকে আসতে দেওয়া হয়নি। বিদেশে তারা নিজের জীবনে ঝুঁকি নিয়ে শরণার্থী হিসেবে 6টা বছর তাদের কাটাতে হয়েছে। তারপরে 1981 সালে 17ই মে আজকের এই দিনে পরিবারের মায়া ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছিলেন। আর জননেত্রী শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই আমরা আজকে একটি গণতান্ত্রিক দেশে মধ্যম আয়ের প্রযুক্তি নির্ভর মর্যাদাশীল ডিজিটাল বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দিতে পারছি। বঙ্গবন্ধুর কন্যা যদি ফিরে না আসতেন তাহলে আজকে আমরা হয়তো একটা দরিদ্র, সন্ত্রাস কবলিত, একটু ব্যর্থ রাষ্ট্রের অসম্মানজনক নাগরিক হিসেবেই হয়তো আমাদের পরিচয় দিতে হতো। কেন এই কথাটা বলছি? আপনারা খেয়াল করে দেখেন 75 থেকে 96 সাল পর্যন্ত বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত এই বাংলাদেশের কোনো উল্লেখযোগ্য কোনো অর্জন কি ছিল? আপনাদেরকে প্রশ্ন করছিলাম, কার কার মোবাইল ফোন আছে? এই মোবাইল ফোন 96 সালের আগে কতজন মানুষের হাতে ছিল? একটা মোবাইল ফোন কিনতে কত টাকা লাগতো? মোবাইল ফোনে 1 মিনিট কথা বলতে কত টাকা লাগতো? এই মোবাইল ফোনে কি আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারতাম?
বাংলাদেশে কত মানুষের ইন্টারনেট ব্যবহার করার সুযোগ ছিল? 96 সালে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর উনি 98 সালে উনি মোবাইলের মনোপলি ভেঙে দিয়ে একটা কোম্পানি যেখানে ছিল সেখানে 3টা কোম্পানিকে উনি লাইসেন্স দিলেন। আজকে গ্রামীণফোনের সিইও আমাদের বাংলাদেশের একজন মেধাবী সফল নেতা ইয়াসির আজমান ভাই আছেন। 98 সালে যখন গ্রামীণফোনকে মাননীয় প্রধানমন্ত্রী অনুমতি দেন, তখন কিন্তু বাংলাদেশে একটা মোবাইল ফোন কোম্পানি ছিল। একটা ফোন কিনতে গেলে 2 লক্ষ টাকা লাগতো। 1 মিনিট কথা বলতে গেলে, কথা শুনতে গেলে, কল করলে কিংবা রিসিভ করলে 10 টাকা করে চার্জ দিতে হতো। একটা পলিসি ডিসিশন, একটা সরকারের প্রধানের একটা সিদ্ধান্ত পুরো মোবাইলের মনোপলি ভেঙে দিল। মোবাইল আমাদের মধ্যবিত্ত দরিদ্র মানুষের সক্ষমতার মধ্যে চলে আসলো। আর পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে বাংলাদেশ রেলওয়ের যে অব্যবহৃত ফাইবার অপটিক্যাল কেবল ছিল, সেটি যখন 64টা জেলায় ব্যবহার করার সুযোগ গ্রামীণফোনকে মাননীয় প্রধানমন্ত্রী করে দিলেন, তখনই কিন্তু এই রাজধানীর বাইরে অল্প সময়ের মধ্যে 64টা জেলায় মোবাইল ফোন চলে গেল। মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে গেলেন। সেই সময় তার সাথে ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট জনাব সজীব ওয়াজেদ জয় ভাই ছিলেন। সেই সময় মাহাথির মোহাম্মদ সাইবার জায়া নামে কুয়ালালামপুরের কাছেই একটা শহর গড়ে তুলছিলেন। সেটা ছিল মালয়েশিয়ার হাইটেক পার্ক। মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের পরামর্শে উনি মালয়েশিয়া সফর থেকে এসে 1999 সালে আমাদের কালিয়াকৈরে উনি 250 একর জায়গা দিলেন হাইটেক পার্ক প্রতিষ্ঠার জন্য। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 2001 সালে বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিচালনার দায়িত্বে আসতে পারল না। ষড়যন্ত্রের শিকার হয়ে 7টা বছর আমাদের বাংলাদেশকে আবার পেছনের কাতারে চলে যেতে হলো। সেই সময়ে কম্পিউটারের আমদানি শুল্ক মওকুফ করে দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। যার ফলে একদিকে মোবাইল ফোন যেরকম সাধারণ পরিবারের মানুষ ব্যবহার করতে পারলো ঢাকার বাইরে, অপরদিকে ভিস্যাটের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত হতে পারলো বাংলাদেশ। আবার বিশ্বজয়ের হাতিয়ার কম্পিউটার, সেটাও কিন্তু শুল্কমুক্ত আমদানি করার সুযোগ পেয়ে আমাদের সাধারণ মধ্যবিত্ত পরিবার, দরিদ্র পরিবারের সন্তানেরাও কম্পিউটার ব্যবহার করার সুযোগ পেল। তারপরে 2000 সালে বিটিআরসি প্রতিষ্ঠা করে গেলেন। যেই বিটিআরসির সভাপতি এখানে প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ আছেন, সেই 2000 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রতিষ্ঠিত বিটিআরসি এই বিগত 24 বছরে 73,000 কোটি টাকা বাংলাদেশ সরকারকে রাজস্ব প্রদান করলো। বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, যোগাযোগ, রেল, বিদ্যুৎ, জ্বালানি, স্বাস্থ্য প্রত্যেকটি সেবায় আমাদের টেলিযোগাযোগ বিভাগের, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সুযোগ্য যারা টিম মেম্বার আছে তাদের অসামান্য অবদান রয়েছে। 73,000 কোটি টাকা রাজস্ব তারা সরকারকে দিয়ে। যেটা বলছিলাম যে তারপরে 2001 থেকে 2007 অনেক বিনিয়োগ প্রস্তাব এসেছিল। যেরকম 92 সালে বিনামূল্যে সাবমেরিন কেবলে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু একজন সরকার প্রধান, একজন রাষ্ট্রপ্রধান, একজন রাজনৈতিক নেতার একটি সিদ্ধান্ত একটি দেশ এবং জাতিকে যেভাবে এগিয়ে দিতে পারে, সেরকম একটি ভুল সিদ্ধান্ত একটা দেশ এবং জাতিকে কতটা পিছিয়ে দিতে পারে তার অনেকগুলো উদাহরণ কিন্তু আমাদের দেশে আছে। যেরকম 93 সালে বিনামূল্যে আমরা সাবমেরিন কেবলে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম, যখন ভারত, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া তারা
সেই সময় সাবমেরিনে যুক্ত হয়ে তারা কিন্তু প্রযুক্তি শিল্পে তাদের উন্নয়ন করার সুযোগ পেল। কিন্তু সেই সময়ে যিনি সরকার প্রধান ছিলেন, বিএনপির সরকার প্রধান খালেদা জিয়া, তার একটি ভুল সিদ্ধান্তের কারণে আমরা সেই দিন ২০ বছর পিছিয়ে গিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে শুধু একটি নয়, আমরা এখন ২টো সাবমেরিন কেবলে যুক্ত। আমরা এখন ৩য় সাবমেরিন কেবলে যুক্ত হতে যাচ্ছি আগামী ২০২৫ থেকে ২৬ সালের মধ্যে, যেখানে আমাদের ২০০৮ সালের আগে আমাদের ব্যান্ডউইথ ব্যবহারের পরিমাণ ছিল ৭ জিবিপিএস এর নিচে। এখন সেখানে আমাদের প্রায় ৬,০০০ জিবিপিএস ব্যান্ডউইথ আমরা ব্যবহার করছি বাংলাদেশে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহার করে। বাংলাদেশ এখন টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি খাতে জলে, স্থলে, অন্তরিক্ষে সর্বত্র বিরাজ করছে। একদিকে আমাদের ২টো সাবমেরিন কেবল, অপরদিকে ৬টি আমাদের ইন্টার টেরেস্ট্রিয়াল কেবল এবং আমাদের বাংলাদেশের গর্ব বিশ্বের ৫৭তম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ হিসেবে গত ২০১৮ সালের ১২ই মে মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সুযোগ্য নেতৃত্বে আমরা বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করেছিলাম। যেই স্যাটেলাইটের এখন সেবাটা গ্রহণ করছে বাংলাদেশের ৪০টা টেলিভিশন, বিদেশের ২০টা টেলিভিশন চ্যানেল এবং যেটি আমাদের স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ বলছিলেন যে আমরা বাংলাদেশের একেবারে প্রত্যন্ত দ্বীপ, দুর্গম পাহাড়, নদীর চর, এরকম ১১৭টা ইউনিয়নে আমরা আমাদের নিজস্ব স্যাটেলাইট দিয়ে আমরা ইন্টারনেট কানেক্টিভিটি দিই। আমাদের সেই সক্ষমতা, যোগ্যতা এবং দক্ষতা আমরা তৈরি করতে পেরেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করছি সরকারের চলতি মেয়াদেই আমরা বঙ্গবন্ধু ২ স্যাটেলাইট, আমরা আর্থ অবজারভেটরি স্যাটেলাইট, যেটার আমাদের নিজস্ব পরিবেশ, ভৌগোলিক অবস্থা, বন্যার আগাম সতর্কবার্তা, এমনকি আমাদের যে প্রতিরক্ষা খাতে আমাদের নিরাপত্তার জন্য আমরা অপটিক্যাল রাডার সহ আমরা আমাদের আর্থ অবজারভেটরি, আমাদের দ্বিতীয় নিজস্ব স্যাটেলাইট ইনশাআল্লাহ আমাদের চলতি মেয়াদে আমরা উৎক্ষেপণ করতে পারব। পাশাপাশি এখানে আমাদের বিটিআরসি চেয়ারম্যান যেরকম বলছিলেন যে আমরা সাস্টেইনেবিলিটির সাথে কোয়ালিটি দেখব, আমাদের আমাদের স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান মহোদয় যেরকম বলছিলেন যে আমরা মার্কেটিং এবং বিজনেস পার্টনারশিপ দেখব, একই রকম ভাবে কিন্তু আমরা আমাদের পাবলিক পার্টনারশিপটাকেও আমরা উৎসাহিত করছি। আজকে যেরকম এখানে আমাদের বিটিসিএল এর ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার সাহেব আছেন, বিটিসিএল সরকারের টেলিফোন এবং ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। পাশাপাশি কিন্তু আমাদের আইএসপিএবির সভাপতি ইমদাদ ভাই আছেন, যাদের বেসরকারি উদ্যোক্তা ২,০০০ বেশি আইএসপি সেবা প্রদানকারী যারা উদ্যোক্তা আছেন, তারা কিন্তু বাংলাদেশের প্রায় ১,২০,০০,০০০ ব্রডব্যান্ড ফিক্সড কানেক্টিভিটি তারা প্রদান করছেন। একদিকে আমাদের মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটররা ১১ কোটির ওপরে ইন্টারনেট সেবা প্রদান করছেন, ১৯ কোটির ওপরে সিম কার্ড সেবা প্রদান করছেন। অপরদিকে আমাদের কিন্তু আইএসপি যারা আছে তারা ফিক্সড ব্রডব্যান্ড কানেক্টিভিটি দিচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশনায় যে আমরা ২০২৪ সালে আমরা নতুন ব্রডব্যান্ড পলিসি ঘোষণা করব, যেখানে অন্তত পক্ষে ২০ মেগাবিটকে আমরা ব্রডব্যান্ড হিসেবে ঘোষণা করব, যাতে এর নিচে
কোনো ব্রডব্যান্ড কানেক্টিভিটি কেউ দিতে না পারে, আমরা যাতে উচ্চ গতির সুলভ মূল্যে আমরা দেশের প্রতিটি নাগরিককে ইন্টারনেট দিতে পারি, সেটি হচ্ছে আমাদের লক্ষ্য। পাশাপাশি আমাদের যে রিসোর্স আছে, ওয়ার্কফোর্স আছে, সেটা সর্বোত্তম ব্যবহার আমরা করতে চাই। আমরা দেখেছি সরকার একা যদি চেষ্টা করত, তাহলে কিন্তু এই ১৯ কোটি মোবাইল ফোন কিংবা ১২ কোটি মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেট ব্যবহারকারী অথবা ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী এটা কিন্তু তৈরি করতে পারত না। যে যখনই আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপকে উৎসাহিত করেছি, তখনই কিন্তু আজকে নগদের সাথে ডাক বিভাগের অংশীদারিত্বের ভিত্তিতে একদিকে যেরকম আমরা মার্কেটে সাধারণ নাগরিকদের সেবাটা সুলভ মূল্যে দিতে পেরেছি, আমরা ক্যাশলেস সোসাইটি, ক্যাশলেস ইকোনমি গড়ার জন্য এগিয়ে যেতে পেরেছি। অপরদিকে আমাদের কিন্তু ঐতিহ্যবাহী ডাক বিভাগও আমরা আয়ের পথটা তৈরি করতে পেরেছি। এই অর্থ বছরেও আমরা নগদের কাছে আমরা প্রায় ৫.৫ কোটি টাকা পেয়েছি এবং সর্বমোট প্রায় ১৪ কোটি টাকার বেশি কিন্তু কোনো বিনিয়োগ না করেই আমাদের শুধু ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের পলিসি সাপোর্ট দিয়ে আমরা আয়ের পথ তৈরি করতে পেরেছি। আমাদের লক্ষ্য, আমাদের যেরকম আইসিটি বিভাগের আওতায় এজেন্সি টু ইনোভেট গত ১৫ বছরে মাননীয় প্রধানমন্ত্রী যখন ২০০৯ সালে সরকার গঠন করেন, ২০০৮ সালের তার ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন পূরণের জন্য ৪টি স্তম্ভ মাননীয় আইসিটি উপদেষ্টা আমাদের সামনে দেন। সেই সকলের জন্য অ্যাফোর্ডেবল, অ্যাভেলেবল ইন্টারনেট পৌঁছে দেওয়া, হিউম্যান রিসোর্স ডেভেলপ করা, ডিজিটাল গভর্নমেন্ট সার্ভিস প্রোভাইড করা এবং আইসিটি ইন্ডাস্ট্রি গ্রো করা। সেই সময় কিন্তু আমাদের এই ৪টা স্তম্ভের কোথাও সেরকম কোনো উল্লেখযোগ্য অর্জন ছিল না। আমরা A2I এর নেতৃত্বে শুরু করেছিলাম ২০১০ সালে ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস ডেলিভারি সেন্টার প্রতিষ্ঠা, যেটা পরবর্তীতে জয় ভাইয়ের নির্দেশনায় আমরা ডিজিটাল সেন্টারে কনভার্ট করি এবং এখন কিন্তু আমাদের ৯,৬০০ ডিজিটাল সেন্টার থেকে প্রতি মাসে ১ কোটি মানুষ ডিজিটাল সেবা পাচ্ছে তাদের দোরগোড়ায়। মাইগভ অ্যাপ্লিকেশনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ তাদের হাতের মুঠোয় সেবা পাচ্ছে। এখন আমাদের চিন্তা হচ্ছে, আমরা বিসিসির এখানে ইডি আছেন, আমরা চিন্তা করছি এআই পাওয়ার্ড পার্সোনালাইজড গভর্নমেন্ট ব্রেইন সার্ভিস প্রোভাইড করা, যেখানে জেনারেটিভ প্রেডিক্টিভ একটা আমরা টুল তৈরি করব, যেখানে আমরা ইনভেস্টমেন্ট জিপিটি, এডুকেশন জিপিটি, হেলথ জিপিটি, এডুকেশন জিপিটির মাধ্যমে, টেলিকম জিপিটির মাধ্যমে আমরা আমাদের এই আইসিটি এবং টেলিকম সেক্টরে একটা ভবিষ্যৎমুখী সেবা প্রদান করব। হয়তো দেখা যাবে খুব অল্প দিনের মধ্যেই যেভাবে গুগল সার্চ ইঞ্জিনকে রিপ্লেস করছে চ্যাট জিপিটি, একই রকমভাবে হয়তো দেখা যাবে যে ট্র্যাডিশনাল ওয়েবসাইট, মোবাইল অ্যাপের পরিবর্তে সকল সেবাগুলোই হয়তো জেনারেটিভ এআই বেসড হয়ে যাবে। তো আমরা আগে থেকেই আমাদের সেই প্রস্তুতি এবং সক্ষমতাটা তৈরি করতে চাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের নতুন টেলিকম অ্যাক্ট আমরা প্রণয়ন করব এবং আমাদের পোস্টের যে ট্র্যাডিশনাল সার্ভিস তার সাথে আমরা স্মার্ট সার্ভিস পয়েন্ট প্রতিষ্ঠা করব, যেখানে লজিস্টিক্স, ই কমার্স, ব্যাংকিং, গভর্নমেন্ট সার্ভিস, এমনকি আমাদের চিন্তা আছে যে এটাকে একটা ইকোনমিক হাব হিসেবে তৈরি করা, যাতে করে আমাদের ঐতিহ্যবাহী ডাক বিভাগের লোকসান কাটিয়ে আমরা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে পারি। পাশাপাশি আমাদের বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠান টেলিফোন শিল্প সংস্থা, যেখানে জার্মানির সিমেন্সের সাথে পার্টনারশিপ করে বঙ্গবন্ধু পাবলিক প্রাইভেট পার্টনারশিপের এই উদ্যোগটা শুরু করেছিলেন, কিন্তু ২০০৬ সালের পর সিমেন্স চলে যাওয়ার পরে এই প্রতিষ্ঠানটা কিন্তু ধীরে ধীরে লোকসানে পরিণত হয়। আমরা এই টেসিসের যেই সম্পদগুলো আছে
সেগুলো আমরা একত্রিত করে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবং আমাদের ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সকল সংস্থাগুলোকে একত্রিত করে সেখান থেকেও আয়ের বাড়তি সুযোগ আমরা তৈরি করব। এবং সবশেষে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনাদের হাতে যাদের মোবাইল ফোন আছে, পাসওয়ার্ড দেওয়া আছে, লক করা আছে, একটু ওপেন করবেন। যদি ফেসিয়াল রিকগনিশন থাকে কিংবা পাসপোর্ট থাকে, একটু ওপেন করছেন? ওকে, ফাইন। এখন আপনার বাম পাশে যিনি আছেন তাকে একটু ফোনটা দিয়ে দেন। দিচ্ছেন নাকি? না, ঠিক আছে। আচ্ছা, দিতে হবে না, আমি আপনাদেরকে কোনো ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। নিশ্চয়ই অনেক মূল্যবান কিছু আছে, অনেক গোপন কিছু আছে, অনেক স্পর্শকাতর কিছু আছে। নিশ্চয়ই আপনারা সেই পার্সোনাল ফোনটা আরেকজনের কাছে দিতে চাইবেন না, তাই না? অনেক সময় স্বামী স্ত্রীকে দিতে চায়, অনেক সময় স্ত্রী স্বামীকে দিতে চায়, সন্তান বাবা মাকে দিতে চায়। এটা খুবই একটা প্রাইভেট ব্যাপার, তাই না? তাহলে আপনি বলেন, তাহলে আপনার এই যে পার্সোনাল ডেটা আপনি ফেসবুককে দিয়ে দিচ্ছেন, গুগলকে দিয়ে দিচ্ছেন, দেশি না বিদেশি কোম্পানিকে দিচ্ছেন, ব্যাংককে দিয়ে দিচ্ছেন, তারা সব যদি তথ্য উপাত্ত জেনে যায়, আপনার পছন্দ অপছন্দ, ভালো লাগা কষ্ট দুঃখ সব যদি জেনে যায়, তাহলে তো তারা আপনাকে আস্তে আস্তে প্রভাবিত করবে। এখন নেটফ্লিক্সে দেখেন, আপনি গত 100টা কি সিনেমা দেখেছেন, এর পরে যে সিনেমাটা দেখা আপনার উচিত আপনাকে বলে দেয় যে এই সিনেমাটা 90% ম্যাচ করে আপনার টেস্টের সাথে, এটা দেখেন। গান আপনি স্পটিফাইতে শুনবেন, আপনাকে একটা গান শেষ হওয়ার পরেই ওই গানের সাথে মিলায়, আপনার টেস্টের সাথে মিলায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে পরের গানটা শুনতে বলবে। এখন এমন একটা অবস্থা যে হয়তো আর 2 দিন পরে বলবে যে আপনার কাকে বিয়ে করতে হবে সেটাও বলে দেবে, যে আপনার জন্য উনি ভালো হবে, উনারে আপনি বিয়ে করেন। শুনে কি ও কষ্ট পাইছে? ও ওর পছন্দই বিয়ে করতে চায়, ও এআই এর পছন্দ মতো বিয়ে করবে না। হয়তো ওর জন্য রোবট হয়ে যাবে খেলার সঙ্গী। তো যাই হোক, সেই কারণে কিন্তু আমরা পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট আমরা করতে যাচ্ছি, আমাদের নাগরিকদের তথ্য সুরক্ষা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য। তো যাই হোক, আমি আর বক্তব্য বাড়াতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই, আমাদের সামনে 41 সাল নাগাদ যে স্মার্ট বাংলাদেশের রূপকল্প দিয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, এটা খুব অ্যাম্বিশাস কিন্তু ইম্পসিবল না। যদি আমরা ইন্ডাস্ট্রি, একাডেমি এবং গভর্নমেন্ট একসাথে আজকে যেভাবে উদ্যোগটা আমরা আয়োজন করেছি, একদিকে সরকার, আরেকদিকে বেসরকারি খাত, অপরদিকে একাডেমিয়া, একইভাবে যদি আমরা আগামী 17 বছর কাজ করি, তাহলে আমার বিশ্বাস আজকে যেভাবে বাংলা লিংক এবং রবি তাদের অ্যাক্টিভ নেটওয়ার্ক শেয়ারিং, তাদের টাওয়ার শেয়ারিং, তাদের টেকনোলজি শেয়ারিং, এগুলোর মধ্য দিয়ে কিন্তু তারা নাগরিকদের সেবা যেরকম আরো বৃদ্ধি করবে মান, একই রকম ভাবে কিন্তু তারাও তাদের ব্যবসায়িক খরচটা কমাতে পারবে। আমরা আশা করব টেলিটকের সাথে জিপি, রবির সাথে বাংলা লিংক, বিটিসিএল এর সাথে আইএসপি প্রাইভেট, সাবমেরিন কেবল প্রাইভেট, হয়তো স্যাটেলাইট আমরা দ্বিতীয়টা যাব, সেখান থেকে এরকম যা যা আছে প্রত্যেকে একটা পাবলিক প্রাইভেট অ্যান্ড একাডেমি পার্টনারশিপের ভিত্তিতে আমরা দেশপ্রেমিক, সৃজনশীল, প্রগতিশীল, সমস্যা সমাধানকারী নতুন প্রজন্মের নেতৃত্বে আমরা গড়ে তুলব 41 সাল নাগাদ বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্যমুক্ত সোনার বাংলার আধুনিক রূপ, জননেত্রী শেখ হাসিনার প্রগতিশীল জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
মাননীয় প্রতিমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার বক্তব্য আমাদের সবার উদ্দেশ্যে পেশ করবার জন্য।